করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও কমছে না রোগীর সংখ্যা। দেশেও কমছে না আক্রান্তের সংখ্যা, কমছে না প্রাণহানি। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে উদাসীনতা। দেয়া হচ্ছে আরও সচেতনতার পরামর্শ। সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্ক থেকে, সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বিএসএমএমইউ আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে করোনা ভাইরাসে আরও 17 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1659 জন। আক্রান্তের হার 11.80%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কোভিড-19-এ মোট প্রাণহানি 5,983 জনের। এছাড়া এ পর্যন্ত 4,12,647 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার 17.37%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,061টি, সুস্থ হয়েছেন 1,886 জন। সর্বমোট সুস্থ হয়েছেন 3,29,787 জন। দর্শক, আমাদের আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের ইউটিউবে এবং ফেসবুক পেজেও। আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করতে পারেন 98240552 এই নম্বরে। এই নম্বরটি কিছুক্ষণ পর আপনারা নিশ্চয়ই যমুনা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। সেসব প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। এবং দর্শক, আমাদের সঙ্গে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, তাদের কাছে নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন আপনাদের সমস্যা। আমি শুরুতে জনাব এস.এম. মোস্তফা জামানের কাছে একটু জানতে চাই, শুরুর দিকে যেই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসতেন, করোনা প্যান্ডেমিক যখন ব্রেকআউট হল, তখনকার সমস্যাগুলোর এখনকার উপসর্গ, রোগীদের যেসব অভিজ্ঞতা, আপনারা কি ধরনের পার্থক্য উপসর্গের ক্ষেত্রে, রোগীর সার্বিক যেই শারীরিক অবস্থা এবং রোগের অবস্থা, সেই জায়গাগুলোতে পার্থক্য বা তুলনার জায়গাটা যদি বলতে বলি, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, কারণ আমরা আসলে কয়েক ধরনের রোগী পাচ্ছি। বিশেষ করে আমরা দেখছি করোনা পজিটিভ হয়ে আসছে অনেকে, হয়তো উপসর্গ তেমন নেই। আবার অনেকের জ্বর, সর্দি, কাশি থাকছেন। রোগীরা পরীক্ষায় হয়তো অন্য কারণে এসেছে, আমাদের কাছে হয়তো অ্যানজিওগ্রাম করতে এসেছেন। আমরা একটু পরীক্ষা করে দেখি তার করোনা টেস্ট পজিটিভ। আমাদের কাছে অনেকে হয়তো এন্ডোস্কোপি করতে এসেছেন, রোগীরা দেখা যায় যে পজিটিভ আসছে। অর্থাৎ তার উপসর্গ ঠিকমতো না থাকলেও কিন্তু আমরা দেখছি। এছাড়া কিছু রোগী পাচ্ছি আসলে যে করোনা টেস্ট নেগেটিভ, কিন্তু বুকে তার নিউমোনিয়া পাচ্ছি এবং তাদেরকে আমরা কিন্তু কোভিড সিকিউল হিসেবে নিউমোনিয়া পাচ্ছি। এটি গেল একটি ধরনের রোগ। আর কিছু হলো পাচ্ছি কিছু রোগীদের যে আগে তার করোনা টেস্ট পজিটিভ ছিল, পরবর্তীতে পোস্ট কোভিড রিহ্যাবের জন্য তার নানা ধরনের জটিলতা নিয়ে আসছে। যেমন আমরা দেখছি তার আগে হয়তো ডায়াবেটিস ছিল না, নতুন করে ডায়াবেটিস ধরা পড়ছে। আগে হয়তো তার হার্টের যে নাড়ির স্পন্দন সেটি স্বাভাবিক ছিল, এখন তার নাড়ির স্পন্দনে অনিয়মিত দেখা দিচ্ছে। আমরা দেখছি অনেকে হয়তোবা আগে উচ্চ রক্তচাপ ছিল না, যেটি রক্তচাপ বেড়ে গেছে এবং হার্টের রোগ ধরা পড়ছে। অর্থাৎ নানা ধরনের কিছু জটিলতা আসছে। পাশাপাশি আমরা পেটের রোগ, আমরা দেখছি ডায়রিয়া, অর্থাৎ নানা ধরনের যে সিম্পটম গুলো আগে ছিল না, কোভিড এর পরবর্তী সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে। অর্থাৎ ২ ধরনের নতুন কিছু কেস পাচ্ছি। আবার পাশাপাশি যাদের আগের কোভিড ছিল, হয়তো কোভিড এর সময় বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সমস্যা দেখা দিচ্ছে। যে কোনো কারণেই হোক, আমরা এখন যেহেতু নানান সার্জিক্যাল প্রসিডিউর করছি, আমরা অ্যানজিওগ্রাম করছি, অ্যানজিওপ্লাস্টি করছি, দেখা যায় যে উপসর্গ না থাকলেও কিন্তু পজিটিভ পাচ্ছি। আমরা সবাইকে বলবো যে ভয়ের কিছু নেই, আতঙ্ক কিছু নেই। আমরা যেহেতু আগামী শীতে একটি নতুন দ্বিতীয় ঢেউ আসার একটি আশঙ্কা করা হচ্ছে, এই অবস্থায় আমরা বলবো একটি উপদেশ, যেহেতু দেশে কোনো কার্যকর ভ্যাকসিন এখনো আসেনি, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার একটি আমাদের যে স্বাস্থ্যবিধি, হাঁচি, কাশি, শিষ্টাচার, মাস্কের ব্যবহার এবং শারীরিক দূরত্ব। এই বিষয়গুলোকে আমাদের যে করোনা হেল্প ডেস্কের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বলছি, সেই বিষয়গুলো আমি আমাদের দর্শকদের জন্য এবং যারা আমাদের রোগী আছে, যারা অনেকে হাসপাতালে আসছেন কিন্তু মাস্ক ব্যবহার করছেন না, চেম্বারে ঢুকে পড়ছেন মাস্ক ছাড়া, আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা হয়তো রোগীদেরকে সামনাসামনি হয়তো ২-১ জনকে বলছি, কিন্তু হাসপাতালগুলোতে বড় একটি জায়গাতে কিন্তু আমরা দেখছি অনেকেই মাস্ক ছাড়া আসছেন বা আমার সাথে যখন কথা বলছেন মাস্কটি গলার মধ্যে থাকতেন। আমি সবাইকে আমি জানি আমাদের সাথে আরো ২ জন ডাক্তার আছেন,
তাদেরও হয়তো এই ধরনের দৃশ্য তারা দেখছেন কাছাকাছি অভিজ্ঞতাই হওয়ার কথা। এবং আমরাও পথে ঘাটে যখন যাই কাজ করতে, আমাদের সহকর্মীরা যান, তারাও এই রকমের অভিজ্ঞতাই তুলে আনেন বিভিন্ন সময়, বলেন তারা। অর্থাৎ সচেতনতার কথাই বলছেন আপনি, বারংবার সচেতনতার কথা বলছেন। এবং এই সচেতনতা অর্থাৎ নিজের দিক থেকে সচেতন থাকার চেষ্টাই আসলে আমাদেরকে করোনা ভাইরাসের এই মহামারীর সময় অন্তত ভ্যাকসিনের আগ পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে এই ভাইরাসের আক্রমণ থেকে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন, কি জানতে চান এবং আপনার সমস্যাগুলো বিস্তারিত তুলে ধরুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, বলুন। আচ্ছা, আমি 2 মাস মাসিক হচ্ছি না। মাসিক হওয়ার কয় মাস পর টেস্ট করলে পজিটিভ আসে। আপনার লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছে কবে? সেপ্টেম্বরের 10 তারিখ। এপ্রিল না, সেপ্টেম্বরের 10 তারিখ। সেপ্টেম্বরের 10 তারিখ। আচ্ছা, আপনি প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার হরমোনাল কোনো সমস্যা বা ডায়াবেটিস এরকম কোনো কিছু কি আছে? না, ওগুলো সমস্যা নেই। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি তাহলে আপনার বিষয়টি। উনি আসলে জানতে চাচ্ছিলেন যে কবে আসলে এই ধরনের টেস্ট করলে প্রেগন্যান্সি পজিটিভ আসতে পারে। এক্ষেত্রে আসলে যারা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং উইমেন, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রসঙ্গটি আসে যে যাদের প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট সময় মাসিক হয়, তাদের জন্য আসলে মাসিক বন্ধ হলে এই বিষয়টিকে আমরা সুস্পষ্ট করে বলতে পারি সেটি হচ্ছে যে 6 সপ্তাহের সময় যে টেস্টটি আমরা করি, সাধারণত আল্ট্রাসাউন্ড করে আমরা কনফার্ম করি যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা, বাচ্চাটি ঠিকভাবে যে জায়গাটিতে বাচ্চা থলিতে থাকা দরকার সেখানে আছে কিনা, বা একটি বাচ্চা বা দুটি বাচ্চা আছে কিনা, এই জিনিসটি কিন্তু মোটামুটি 6 সপ্তাহ, অর্থাৎ মাসিকটা লাস্ট মাসিকের প্রথম দিন, অর্থাৎ ওনার যদি সেপ্টেম্বরের 10 তারিখে হয় তাহলে অক্টোবরের 10 তারিখ, এবং তারপরে যদি আর আমরা 2 সপ্তাহ যোগ করি তাহলে হচ্ছে 14 দিন। তার মানে অক্টোবরের 24 তারিখের মধ্যেই মোটামুটি ওনার কনফার্মেটরি যে বিষয়টি ছিল যে প্রেগনেন্ট আমি কিনা, এটা আসলে জেনে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমি বলবো এখন যেহেতু নভেম্বর চলে এসেছে, আজকে 3 তারিখ, সেই হিসেবে কিন্তু উনি এখন টেস্ট করতে পারেন এবং এখন যে রিপোর্টটি উনি পাবেন সেটি উনি কনফার্মেশন করতে পারেন যে কি সত্যিকার অর্থে ওনার প্রেগন্যান্সিটি কি ভায়াবল কিনা, কিংবা প্রেগন্যান্সিতে কোনো সমস্যা আছে কিনা, কিংবা অন্য কোনো কারণে ওনার মাসিক বন্ধ আছে কিনা। অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেকের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড ডিসঅর্ডার, প্রোল্যাকটিন লেভেল বাড়া, এসব থেকেও কিন্তু মাসিক বন্ধ থাকে। এক্ষেত্রে আমি বলবো সিম্পল একটা প্রেগন্যান্সি টেস্ট, বিটা এসসিজি ব্লাডে, দ্যাট ইজ ভেরি মাচ কনফার্মেটরি। এটা কিন্তু আপনার প্রেগন্যান্সির প্রথম 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পজিটিভ চলে আসে। ইউরিন টেস্ট বাসায় করতে পারেন, সকালের ফার্স্ট ইউরিনটা, অথবা এখন কনফার্ম হওয়ার জন্য আপনি একটা আল্ট্রাসাউন্ড করতে পারেন। এটাই আপনাকে হেল্প করবে ফাইনাল ডায়াগনোসিসের ক্ষেত্রে। শামিনা আব্বাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনি শুনেছেন নিশ্চয়ই, এই চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলে নিশ্চয়ই আপনি আপনার যেই শঙ্কা বা আপনার যেই জিজ্ঞাসা সের উত্তর পেয়ে যাবেন। যেতে চাই জন বাবু সাইদ শিমুলের কাছে। একজন দর্শক জানতে চেয়েছেন আমাদের ফেসবুকে কমেন্টে, তার মেয়ের 10 বছর বয়স এবং ওজন লিখেছেন তিনি 21 কেজি। বলেছেন মেয়েটি অরুচি রয়েছে, খেতে চায় না, কিন্তু তার শারীরিক দুর্বলতা রয়েছে, এইটিও তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন। বলেছেন একটু ভারী কাজ করলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠলে তার পা ব্যথা করে, পা কাঁপে, এবং এই সমস্যাটি অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব বেশি দিন আগের হয়তো নয়। ফলে তিনি এখন কি করতে পারেন, কিভাবে এই সমস্যা সামাল দিতে পারেন? আসলে আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, কিন্তু এই ধরনের প্রশ্নটা আসলে আরো কিছু তথ্যের প্রয়োজন, যেই তথ্যগুলো তো এখানে ফেসবুক কমেন্ট যেহেতু করেছে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমরা বলবো যে 3টি কারণে হতে পারে। একটা হচ্ছে, আমরা এই অনুষ্ঠানে অনেকবার কিন্তু বলেছি যে গ্রোয়িং পেইনের কথা, যে বাড়ন্ত বয়সে যে একটা ব্যথা হয় সেটার জন্য তার এটা হতে পারে। কিন্তু আবার কিন্তু বলেছেন দুর্বলতার একটা বড় কারণ কিন্তু দেখা যায় যে সিঁড়ি ভাঙতে গিয়ে বা উঠতে গিয়ে যেটা দুর্বলতা হয়, এই সময় যেটা একটু শীত আসছে, যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের ভেতরে অনেক সময় ছোট বাচ্চা কিন্তু বুঝতে পারেন না, মা বাবারও অনেক সময় বুঝতে পারেন না যে তাদের অ্যাজমা বা হাঁপানির কিছু সমস্যা থাকে, যে একটু সিঁড়িতে উঠতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সে যেটা দুর্বলতা অনুভব করতে পারেন। আরেকটা যেটা হয় যে হিডেন, যেহেতু জন্মগত কিছু হৃদরোগ থাকে, বিশেষ করে এএসডি যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু লেট এগুলো প্রেজেন্টেশন আছে, যে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টালি বা এগুলো ধরা পড়ে। সুতরাং সেই জিনিসটা একটু দেখতে হবে। আমি বলবো কি, একটা যদি সম্ভব হয় একটা চেস্ট এক্সরে, বুকের এক্সরে,
সিরাম আইজি, সিবিসি এটা যদি করে, আর নিকটে যদি এমন কেউ থাকে যে একজন কার্ডিওলজিস্টের কাছে থেকে, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট যদি একদম নাও পান, অ্যাডাল্ট কার্ডিওলজিস্টরাও কিন্তু বেশ ভালোই বোঝেন, তাদের কাছে যদি একটু ইভালুয়েশন করে দেন তাহলে ওনার জন্য ভালো হবে। এই মুহূর্তে তাহলে আপনি কি করবেন, যেটা অনেক সময় সময় লাগতে পারে। আমি বলবো যে যেহেতু ব্যথা করছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিটামিন ডি এর অভাবে কিন্তু এটা হয়। সেই ক্ষেত্রে আমরা এই অনুষ্ঠান অনেকবারই বলেছি যে ট্যাবলেট ডেফসল, এটা 2000 ইন্টারন্যাশনাল ইউনিটে পাওয়া যায়, প্রতিদিন একটা করে 3 মাস একটু খান। ক্যালবো জে আর, এটা চুষে খাওয়া যায়, ক্যালসিয়াম 250 মিলিগ্রামের ট্যাবলেট, সকালে একটা রাতে একটা একটু খাবে। আর যদি একটু ভিটামিন তাকে আমরা দিতে চাই, সেক্ষেত্রে বিকোজিন আই, সেই সিরাপটা সকালে 1 চামচ, রাতে 1 চামচ খাবে। আমরা বললো পুষ্টিকর খাবার খেতে হবে, যেহেতু 10 বছরের বাচ্চা, আমরা যে দুপুর বেলা বা বিকেলের দিকে 1 কাপ দুধ দিই, রাতের বেলা 1 গ্লাস দুধ দিই, এবং সাথে সাথে পুষ্টিকর খাবার। আমরা বললাম বাইরের, এই বয়সের বাচ্চাদের কিন্তু বাইরের ফাস্টফুড একটু অনলাইনে অর্ডার দিয়ে খাওয়ার একটা অভ্যাস রয়েছে, সেটা ত্যাগ করে আমরা যদি আঁশ জাতীয় খাবার খাই, বেশি করে পানি খাওয়াই, এবং 2 বেলার বেশি ভাত না খাওয়াই, এবং 2 বেলা নাস্তা, এর মধ্যে যদি স্টিক থাকে, বাইরের অন্যান্য ভাজা পোড়াগুলি যদি একটু আমরা অ্যাভয়েড করতে পারি, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। জানতে চেয়েছিলেন দিলওয়ার হোসেন, জনাব দিলওয়ার হোসেন, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। আমাদের সঙ্গে একটি ফোন কল রয়েছে, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে। দর্শক, নাম বলুন, প্রশ্ন করুন। নাম মোহাম্মদ আব্দুল মজিদ। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমাতে হবে জনাব আব্দুল মজিদ। জি স্যার, আমার নাম আব্দুল মজিদ। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্ন করুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি দীর্ঘ 4 বছর থেকে প্রস্রাবের খুব সমস্যা পাচ্ছি। আচ্ছা, বয়সটা একটু বলবেন আপনার? বয়সটা 55 বছর। আচ্ছা, 55 বছর। জি জনাব মোস্তফা জামান, আপনার কিছু জানবার থাকলে। জি, যেটি বলছেন তার কি প্রস্রাবের সমস্যা নাকি প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, কোনটি বলছেন? হ্যাঁ, প্রস্রাবের সমস্যা, জ্বালাপোড়া করে খুব, প্রস্রাব করতে জ্বালাপোড়া করে। আজকে বাজে আর কি। আচ্ছা, আপনি কোনো ওষুধপত্র খাচ্ছেন? কোনো আল্ট্রাসাউন্ড করেছেন যে প্রস্টেট গ্ল্যান্ডটি বড় হয়েছে কিনা, অথবা পিভিআর করে দেখেছেন কোনো প্রস্রাব করার পরে কতটুকু প্রস্রাব মূত্রনালীতে জমে মূত্রথলিতে? হ্যালো, আপনার কি কোনো ওষুধপত্র খাচ্ছেন না? না স্যার, ওষুধপত্র আমি খাচ্ছেন তো, ওই আপনার যখন এরকম হয় কিনা যে প্রস্রাব করতে গেলে খুব আর্জেন্সি মনে হচ্ছে, না করলে কষ্ট হবে, কিন্তু করতে গেলে ক্লিয়ার হয় না, এরকম হয় কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশে কেন সারা বিশ্বে পুরুষ লোকদের ঠিক আপনি যে বয়স বলেছেন, এই বয়সে মূত্রনালীর 2 পাশে একটু মাংসপেশি বেড়ে, প্রস্টেট গ্ল্যান্ডের বলে মাংসপেশি বেড়ে আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা এটিকে বলে থাকি প্রস্টেট এনলার্জমেন্ট। এটি আসলে বিনাইন হতে পারে, খারাপও হতে পারে। তবে আমরা ধরে নিচ্ছি যে যদি জানতে চান যে আসলে এটি কোন অবস্থায় আছে, তাহলে একটি হলো আল্ট্রাসোনোগ্রাম করবেন কিউভিডিওজেন এবং উইথ পিভিআর। তাতে করে আপনি জানতে পারবেন যে আসলে প্রস্রাব করার পরে পুরোপুরি ক্লিয়ার না হয়ে অনেক সময় কিছু প্রস্রাব আসলে সবসময় মূত্রথলিতে জমে থাকে, এবং সেটি কোন পর্যায়ে আছে, এটা কি ওষুধেই ভালো হবে নাকি অপারেশন করতে হয় কখনো কখনো। তবে আমরা প্রথম থেকে বলবো আপনি ইউরোম্যাক্স ডি এর ওষুধটি প্রতিদিন একটি করে খাবেন। তার আগে প্রস্রাবে কোনো মূত্রনালীতে ইনফেকশন হয়ে থাকে এই ধরনের কেসে একটি আরএমই, ইউরিন আরএমই উইথ কালচার সেনসিটিভিটি করবেন। কোনো জীবাণু এবং সেক্ষেত্রে কালচার সেনসিটিভিটি করলে ওই জীবাণুর জন্য কোন ওষুধটি কার্যকর সেটি কিন্তু পরীক্ষা বলে দিবে। তবে সেই প্রস্রাবে ইনফেকশন দেওয়ার পরে যদি কোনো জীবাণু থাকে, সেই অ্যান্টিবায়োটিক খেলে আপনি অবশ্যই ভালো হবেন। সঙ্গে ইউরোম্যাক্স ডি ওষুধটি খাবেন। আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই সুস্থ হবেন, এবং এরপরে রিপোর্টটি আমাদের মেসেঞ্জারে জানিয়ে যদি আবার ফলো আপ করেন, তাহলে আমাদের পক্ষে আরো ভালোভাবে উত্তর দেওয়া সম্ভব হবে। ডাক্তার এস এম মোস্তফা জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, করোনা হেল্প ডেস্কে একটা বিরতির সময় হলো, বিরতি থেকে একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন করোনা হেল্প ডেস্ক। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 98240502 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকে যুক্ত থাকতে পারবেন এবং সার্বিকভাবে আমাদের কাছ থেকে পরামর্শ পেতে পারবেন যে কোনো বিষয়ে। টেলিফোনে একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি আপনার প্রশ্ন করুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, ডাক্তাররা শুনছেন আপনাকে, বলুন।
মানে আমার 4 বছরের একটা বাচ্চা, এটা মানে খিচে তো হাত পা ডোঙ্গায় নিয়ে আসে। আচ্ছা, 4 বছরের বাচ্চা, ওর হাত পা বেঁকে আসে, খিচে আসে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এই সমস্যা? জন্মের পর থেকেই? জন্মের পর থেকে বলতে কি, আমরা ওই আনমেরিড বাচ্চা আইসিইউতে ছিল, তার মানে 1 বছরের মধ্যে এই লক্ষণটা দেখা গেছে। গত 3 বছর ধরে এই সমস্যা তার আছে? হ্যাঁ। আচ্ছা, অন্য কোনো এর সঙ্গে অন্য কোনো ধরনের কোনো জটিলতা চিকিৎসকদের দেখিয়েছেন তো নিশ্চয়ই? আর কোনো জটিলতা কথা তারা বলেছেন? হ্যাঁ, আর মানে বাচ্চাকে ফিজিও ব্রেন করছি, পরীক্ষা করছি, আর অনেকগুলো পরীক্ষা করছি, কিছুই ধরা পড়ে নাই। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল আছেন আমাদের সঙ্গে। জি, বাচ্চার কি আসলে সে কি হাঁটতে পারে বা ঠিকমতো কথা বলতে পারে, শোনে? হ্যাঁ, সবকিছুই, মানে নিজে কথা নিজে বলে, হাঁটে। এই মাঝে মধ্যে কি আচ্ছা। করে হঠাৎ করে এরকম করে। এটা কি জ্বরের সাথে হয় না জ্বর ছাড়া হয়? জ্বর ছাড়াই। আচ্ছা, এটা ইইজি একটা পরীক্ষা আছে, এটা কি করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ইজি অফ ব্রেন করাইছিলাম। ইইজি পরীক্ষাটা কি করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে কি বলেছে? ওর কোন রোগের কথা কি বলেছে? না না, এভাবে কিছু বলেনি। না, যেটা হচ্ছে আসলে এখন কি ওর কোন ওষুধ খাওয়াচ্ছেন কিনা? না, এখন ওর কোনো ওষুধ খাওয়াচ্ছে, বারবিট দিছিল। জি, কিন্তু ওটা রিঅ্যাকশন করছিল, পরে আর ওটা শুধু কি বারবিটই চলছে? এখন খিচুনির জন্য কি কোনো ওষুধ খাওয়াচ্ছেন না? না, এখন কিছুই খাওয়াইতেছি না। আচ্ছা, ওর ওজন কি বলতে পারবেন? না, বলতে পারবো না, কিন্তু মনে হয় এই 11-12 কেজি বেশি হইব না। আচ্ছা, আসলে এই ধরনের, আপনাকে ধন্যবাদ আসলে প্রশ্ন করার জন্য। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসলে আপনাকে একটু বুঝতে হবে, যেগুলি একটু দেরিতে যায়। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু নিয়মিত ডাক্তারের কাছে যোগাযোগ করা, তার পরামর্শ নিয়ে ওষুধগুলো নিয়মিত চালানো। প্রথম কথা কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। আপনি হয়তো কিছুদিন পরে দেখছেন যে আর খিচুনি হচ্ছে না, হয়তো বন্ধ করে দিয়েছেন। অনেকেই সেটা করে। আপনার দোষ দিচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে আপনাকে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে 1 বছর 2 বছর চালিয়ে যেয়ে, অনেক ক্ষেত্রে আরো বেশি দিন চালিয়ে যেতে হয় আসলে। সেটা আমরা 2-3 মাস পর পর নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে কিন্তু ওনারা বাড়াবেন, কমাবেন। কখন খিচুনি হচ্ছে, খিচুনিটার টাইপ কেমন, সেগুলো দেখেই কিন্তু করতে হবে। যেহেতু বারবিটা আসলে রিঅ্যাকশন করেছিল, সুতরাং অন্য একটা ওষুধ আসলে তার চলা গেল। আমি জানি না আপনি আসলে কাকে দেখিয়েছেন। শিশু নিউরোলজি বিশেষজ্ঞ হলে খুব ভালো হয়। আর যদি তা না পারেন, শিশু বিশেষজ্ঞের কাছেও যেতে পারেন। আপনি যদি ঢাকায় থাকেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খুব ভালো হয়, এবং ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কিংবা শিশু হাসপাতাল, এগুলোতে যদি একটু যান, আপনি একটা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হয়েছে ঢাকা মেডিকেল কলেজের, সেগুলো একটু দেখান। আর যদি ঢাকার বাইরে থাকেন, নিউরোলজিস্ট নাও পান, শিশু বিশেষজ্ঞের কাছে দেখালে কিন্তু খুব ভালো হবে। ইজি পরীক্ষাটা আরেকটা, আমরা এখানে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, সেটা যদি হয় যে রিপোর্টটা, এই যে রিপোর্টটা যদি আমাদেরকে একটু আপনি পাঠিয়ে দেন, তাহলে আমরা দেখবো যে আসলে তার কি টাইপের। কারণ এটা খিচুনির টাইপ দেখে কিন্তু ওষুধ আসলে দিতে হয়। যেহেতু আপনি 10-11 বলছেন, 4 বছরের বাচ্চার কিন্তু একটু বেশি ওজন হওয়ার কথা, কিন্তু আপনি ওজনটাও কিন্তু একুরেট বলতে পারছেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওজন দেখে ওষুধ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা আস্তে আস্তে বাড়াতে পারি। আপনার লো ডোজের, যেহেতু আপনি এখন আমাদেরকে ফোন করেছেন, আমরা তড়িৎ কিছু বলতে চাই, সেটা হচ্ছে সিরাপ ভ্যালেক্স। সেটা 1 চামচ করে 2 বার আপাতত আসলে আপনি খান। সেটা 10-11 কেজি হলে মোটামুটি চলে যায়। কিন্তু আমাদের যেটা উপদেশ বা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনি ইজি রিপোর্টটা একটু আমাদের পাঠালে আমরা পরবর্তীতে আপনাকে ওষুধটা দিব, এবং যদি ওজনটাও একটু মেপে, আশেপাশের কোথাও থেকে মেপে যদি বলেন, এই দুটোতে আপনি আপনাকে সাহায্য করতে পারি। যদি আপনার সম্ভব হয়, সবচেয়ে ভালো হয় বললাম যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চাইল্ড নিউরোলজিস্টের কাছে দেখালে উনি কিন্তু আপনাকে এই ব্যাপারে ভালো পরামর্শ দিতে হবে। যেই ওষুধ আমরা এখান থেকে দিই বা অন্য কোনো চিকিৎসক দেন, এই ওষুধগুলো কিন্তু আসলে বন্ধ করা যায় না, টানা খেয়ে যেতে হয়। চিকিৎসক যদি না কমিয়ে দেন বা বন্ধ না করে দেন, সেটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে। দর্শক শুনেছেন নিশ্চয়ই ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। দর্শক, নাম বলুন, টেলিভিশনের ভলিউম অবশ্যই কমিয়ে নেবেন। এবং আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। হ্যাঁ, বলুন। কুড়িগ্রাম থেকে বলছি। আমার মিসেসের সমস্যাটা, ফিরোজা বেগম, বয়স হলো 40। উনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। তার গত মাসের টেস্টের রিপোর্ট হলো T3 1.54 ন্যানোগ্রাম পার মিলি,
T4 30 nanogram per mole, TSH 21.65 micro IU per milligram। যে এখন এই ট্রিটমেন্টটা কেমন হবে এদের? আচ্ছা, শামীম আব্বাসী, ডাক্তার শামীম আব্বাসী। এখানে তো আসলে টিএসএইচ লেভেল অনেক হাই। নরমাল একজন মানুষের টিএসএইচ লেভেল আমরা সাধারণত বলি যে 5 এর মধ্যে রাখতে হয়, এবং 5 এর কম যত থাকবে তত আসলে উনি বেটার ফিল করবে। যেমন ধরুন যে ওনার যে বয়স, প্রেগন্যান্সি ওনার হবে না, কিন্তু এই বয়সে অনেকে যেটা হয় ব্লিডিং ডিসঅর্ডার বা মিনিস্ট্রেশনে অনেক সময় অতিরিক্ত ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে কিন্তু নরমাল লেভেল 5, তার থেকেও আমরা নিচে রাখতে বলি যে 4 বা 3 এর মধ্যে রাখতে পারলে ভালো। এখন টিএসএইচ লেভেল কিন্তু ওনার অনেক বেশি হাই। 5 কে যদি আমরা কাট অফ ভ্যালু ধরি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 21 কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আমি আসলে ওনাকে সাজেস্ট করবো যে একজন এন্ডোক্রাইনের ডাক্তারকে আসলে খুব দ্রুত দেখাতে হবে, কারণ ওনার থাইরক্সিন রিপ্লেসমেন্ট শুরু করতে হবে। উনি যেহেতু বলেছেন যে উনি একজন থাইরয়েড সমস্যার পেশেন্ট, তার মানে উনি একজন নোন কেস, তার মানে নিশ্চয়ই উনি কোনো না কোনো ডোজে থাইরক্স রিপ্লেসমেন্টের ওষুধটি খেতেন। তার মানে যেই রিপ্লেসমেন্টে উনি ওষুধটি খেতেন যেই ডোজে, সেই ডোজটা ওনার জন্য একেবারেই ছিল না, সেই জন্যই হয়তো এই লেভেলটি মেনটেন হয়নি। আরেকটা কারণ হতে পারে যে উনি হয়তো কোন ওষুধের উপর ছিলেন না, অথবা আরেকটা কারণ হতে পারে রোগীরা যেটা করেন এই ধরনের ওষুধ 1 মাস 2 মাস খেয়ে তারা মনে করেন তারা ভালো হয়ে গেছেন, তারা ছেড়ে দেন, এবং তখনই কিন্তু আসলে সমস্যাটি ক্রিয়েট হয়। কারণ থাইরক্সিন রিপ্লেসমেন্ট আসলে এমন একটি বিষয় যেটি আসলে সারা জীবন ফলো আপে থাকতে হয়, এবং ওষুধটি খুব সহসা বা খুব সহজে আসলে বন্ধ করার মতো না, বরং ডোজের আপস এন্ড ডাউন হয়। এক্ষেত্রে এর সাথে আরো একটু যোগ করে ডক্টর শামীম আব্বাসী খুব চমৎকার ভাবে বলেছে। আপনার ডক্টর শামীম আব্বাসী, আপনি শেষ হয়েছে? আপনার শেষ হলো? আমি জি, চমৎকার ভাবে আসলে বলেছে যে আসলে এই ওষুধটি রোগটি কিন্তু সারা জীবনের, এবং আমরা যে কথাটি বলতে চাচ্ছি ডোজটি কিন্তু আমরা আস্তে আস্তে বাড়িয়ে থাকি। একবারে কিন্তু আমরা যদি কারো 3টি ওষুধ দরকার হয়, হঠাৎ করে আমরা 3টি ওষুধ প্রথমেই শুরু করব না। আমরা হয়তো 50 মিলিগ্রাম মাইক্রোগ্রাম যেটা বলে হয়তো একটি দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে ডোজটি ইনক্রিমেন্টাল ফ্যাশনে বাড়াতে হবে। কিন্তু যে কথাগুলো আমাদের ডাক্তার শামীম আব্বাসী বলছেন যে রোগীরা অনেক সময় মনে করে কি যে হয়তো ভালো হয়ে গেছেন, আরো অনেক অনেক কথা বলেছেন। আমি শুধু বলবো যে এই দর্শক যিনি ফোন করেছেন তাকে একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখা করবেন, এবং ওষুধটি সবসময় ব্যবহার করতে হবেন, এবং যেই ত্রুটিগুলো হয়ে থাকে যেটি শামীম আব্বাসী বলছেন আমি মনে করি সেগুলো একটু ভালো করে আপনারা খেয়াল করবেন। আচ্ছা, জনাব মোস্তফা জামান, আরেকজন দর্শক আমাদের কমেন্টে তিনি লিখেছেন, তিনি তার বাবার কথা লিখেছেন, বয়স 65, তার শ্বাসকষ্টের সমস্যা আছে, হৃদরোগের সমস্যার কথা বলেছেন, বেশ কিছু ওষুধ লিখেছেন, বেক্সিট্রল লিখেছেন, F50/500, ডিলরিভা, মোনাস, ডক্সিভা 200, অ্যানক্লগ প্লাস নাইট্রোকার্ড, এইগুলো তিনি নিচ্ছেন এখন, কিন্তু কদিন যাবত ওষুধগুলো খাওয়ার পর তিনি এক ধরনের জ্বালাপোড়া অনুভব করেন, অর্থাৎ এই ওষুধগুলো তিনি ঠিকঠাক মতো আসলে নিতে পারেন না। তো তার কি করার আছে? তিনি ওষুধগুলো কন্টিনিউ করবেন না কোনো পরিবর্তন দরকার আছে? না, অবশ্যই আমরা তো আসলে পুরোপুরি জানি না, যে যতটুকু তথ্য তিনি দিয়েছেন যে তিনি বলছেন তার হৃদরোগ আছে এবং শ্বাসকষ্টের সমস্যা আছে, সেটি হতে পারে অ্যাজমার সমস্যা, হতে পারে সিওপিডি, হতে পারে ধূমপান করেন কিনা বা কত বছর ধূমপান করেছেন কিনা সেই সব কিন্তু তিনি আমাদেরকে জানাননি। তবে এখন যেহেতু এই মুহূর্তে তার জন্য কিছু হার্টের ওষুধ খাচ্ছেন, সঙ্গে কিছু ফুসফুসের কাশি বা শ্বাসকষ্টের ওষুধ খাচ্ছেন, আমরা বলবো এই অবস্থায় তিনি এমন একটি প্রেসক্রিপশন বলে গানশট প্রেসক্রিপশন, অর্থাৎ সব ধরনের ওষুধ দেওয়া হয়েছে। যখন তার কাশি বা শ্বাসকষ্ট ভালো হবে তখন আমরা হার্টের 2টি পরীক্ষা করে থাকি, একটি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার আর একটি ইটিটি ট্রেডমিল টেস্ট। সেই 2টি পরীক্ষা দিয়ে আমরা জানতে পারবো তার সত্যিকার অর্থে হার্টের রোগ আছে কিনা। কিন্তু এর আগ পর্যন্ত তিনি শ্বাসকষ্টের জন্য যে ওষুধগুলো খাচ্ছেন, বিশেষ ব্যবহার করছেন ইনহেলার, সেটি অবশ্যই ব্যবহার করবেন। এবং তার সাথে হয়তো বুকে হয়তো একটু কফ জমে আছে, সেজন্য অনেক সময় বুকে হয়তো আটকে যাচ্ছে, কফের জন্য আমরা অনেক সময় কফ সিরাপ দিয়ে থাকি এবং স্টিম দিয়ে থাকি, এবং ইনহেলারটি ঠিক মতো ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি আমাদের জানতে হবে, সেটি ব্যবহার শিখতে হবে। এবং একটু স্টিম নিবে, পানি ফুটিয়ে বল ফুটিয়ে পানির বাষ্প নিতে বলি। এর সাথে একটি অ্যান্টিবায়োটিক আপাতত খাবেন, ট্যাবলেট লিভোক্সিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, এবং ট্যাবলেট ফ্লেক্সো 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, একটি অ্যান্টিহিস্টামিন। এবং এর সাথে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খেতে, বুকে জ্বালা পড়া হওয়া মানে তার অ্যাসিডিটি হচ্ছে, সেজন্য আমরা ট্যাবলেট প্যান্টোনিস 20 মিলিগ্রামের সকালে একটি রাতে একটি, এবং ট্যাবলেট সিরাপ অ্যালজিসিড 3 চামচ করে 2 বেলা খাবেন। এটি খেলে আশা করি তার এই সমস্যাগুলো আপাতত কমবে। ডাক্তার এস এম মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। আফফান রেহাব এই প্রশ্নটি করেছিলেন তার বাবার জন্য, আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন, সমাধান পেয়েছেন। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, করোনা হেল্প ডেস্ক থেকে একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা হেল্প ডেস্ক। পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন, পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন 3 বিশেষজ্ঞ চিকিৎসক, রয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ, রয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশু রোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া সহযোগী অধ্যাপক ডাক্তার শামিন আব্বাসী আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। তিনি নিশ্চয়ই আবার যুক্ত হবেন খানিকক্ষণের মধ্যেই। তিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। ফেসবুকে অনেকেই বিভিন্ন সমস্যা লিখে প্রশ্ন করেছেন। হাসান মেহেদি সানজিল তিনি লিখেছেন, ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে হবে এই প্রশ্নটি। তার মেয়ের বয়স 2 মাস 25 দিন, ওজন 5 কেজি, প্রায় 3 মাস বয়সী তার মেয়ে। নাভি এখনও পুরোপুরি শুকায়নি। ডাক্তাররা ট্রেগো অয়েন্টমেন্ট 3 বার ব্যবহার করতে বলেছেন নাভিতে, সাথে ড্রপ সিমিকন দিয়েছেন, কিন্তু এখনও বোঝা যাচ্ছে তিনি সমস্যা নিয়ে এসেছেন। সমস্যাটি এখনও মানে তার নাভিটি যেহেতু শুকায়নি, সমস্যাটি এখনও সমাধান হয়নি। ডাক্তার আবু সাইদ শিমুল, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? যে আসলে আপনাকে ধন্যবাদ। আসলে অনেকেই মনে করে থাকেন যে নাভি শুকায়নি, নাভিটা আসলে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে দুটো কাজ হতে পারে। আসলে একটা হতে পারে যখন ইনফেকশন হচ্ছে। এখন ইনফেকশন আপনি বুঝবেন কিভাবে? দেখবেন যে জায়গাটাতে হলুদ কোনো পুঁচের মতো মনে হচ্ছে, নাভির চারপাশের জায়গাটা একটু লাল হয়ে গিয়েছে, বাচ্চা কান্না করছে, একটু জ্বর আসছে। যদি একটু থার্মোমিটার দিয়ে জ্বর দেখেন 100 বার তার উপরে আসছে। এই জিনিসগুলো যদি একটু দেখেন, এই 4টা জিনিস, তাহলে বুঝবেন যে কোনো ইনফেকশনের কারণটা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করবো? সেই ক্ষেত্রে বলবো নাভিটা ধরার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। বাচ্চাকে যারা কোলে নিবেন তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর বেক্ট্রোসিন এই অয়েন্টমেন্টটা দিবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই জিনিসটা কিন্তু প্রায় পরে যেটা বলছি সেটা কিন্তু কমন বেশি, সেটা হচ্ছে ভেজা ভেজা থাকে। নাভির নিচের দিকে দেখা যায় যে একটু হালকা পাতলা পানির মতো, ক্লিয়ার পানির মতো দেখা যায়, অর্থাৎ ভেতরে মনে হচ্ছে যে ওই জায়গাটায় শুকায়নি বা কোন এক জায়গা থেকে পানিটা আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘরোয়া কিছু আসলে চিকিৎসা রয়েছে। সেটা হচ্ছে আপনি আশেপাশের যদি স্বর্ণের দোকানে যান, দেখবেন যে আশেপাশে ছোট ছোট অনেকগুলো স্বর্ণের দোকান যেগুলো কাজ করে, সেখানে তুত বা তুতটা এই নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে, কিন্তু অল্প কিছু আসলে আপনি কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে কি করবেন? সাবান দিয়ে হাতটা ধোবেন, 1-2 ফোঁটা পানি দিবেন নাভির মধ্যে, আর ওখান থেকে 1টা বা 2টো দানা যদি আপনি দিয়ে দেন, দেখবেন যে 1-2 দিনের মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে। এটা খুব ভালো কাজ দেয়। কিন্তু এর আগে যেটা বললেন যে একটু ব্যথা হচ্ছে কিনা, ইনফেকশন আছে কিনা, ইনফেকশন থাকলে কিন্তু বেক্ট্রোসিন, আর যদি ক্লিয়ার পানি থাকে তাহলে পরে যেটা বললাম সেই চিকিৎসা। এই দুটো চিকিৎসার যে কোনো একটাই আপনি তো নিজেই বুঝবেন। সেটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি বলবো নিজে নিজে ডাক্তারি না করে তাহলে একটু যদি নিকটবর্তী চিকিৎসকের কাছে নিয়ে যান, তিনি আরো আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দর্শক, আপনার প্রশ্ন করুন, বিশেষজ্ঞ ডাক্তাররা শুনছেন আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনছি আমরা, বলুন আপনি। হ্যাঁ ভাই, আমার ছোট বোনের বয়স হলো 30 বছর, নাসরিন আক্তার। তার সমস্যা হলো বুক ধরপার করে, ধরপার পরে মাথা গরম হয়ে যায়। কিন্তু আমি আগে মার্চে ডাক্তার দেখাইছিলাম, যে মেডিসিন গুলো দিতে হলো ইন্ডেবার, আচ্ছা, সেট্রা 50, প্যান্ডোরা 0.5, একজিম 20। আচ্ছা আচ্ছা, 2 মাস খাইতে বলছিল, খাওয়া শেষ হয়ে গেছে, গ্রামে থাকে, এখন উনি আসতে পারতেছেন। আচ্ছা, ওষুধ খাওয়ার পর নাকি তো আবার পুনরায় সমস্যা দেখা দিয়েছে। আমাকে একটু তথ্য দিবেন কি, তিনি কি বিবাহিতা কিনা এবং বাচ্চা আছে কিনা? হ্যাঁ, বিবাহিত, একটা বাচ্চা আছে। তার হাজবেন্ড কি সঙ্গে থাকে? না, বিদেশে থাকে। হ্যাঁ, সেই কারণে জিজ্ঞাসা করছি। আমাদের চেম্বারে আমরা প্রায় এরকম দেখি যে হাজবেন্ডরা বিদেশে থাকে এবং তাদের স্ত্রীরা দেশে থাকলে আমাদের চেম্বারে বুক ধরফর নিয়ে আসে। তো আমরা যেগুলো বলে থাকি সাধারণ এই কারণে জিজ্ঞাসা করছি তার হাজবেন্ড সঙ্গে থাকে কিনা। তো এটি হলো যে আমরা সাধারণ দেখে থাকি যে নানা ধরনের দুশ্চিন্তা বা অ্যাংজাইটি থেকে এই ধরনের সমস্যা হয়ে থাকে, বুক ধরফর হয়ে থাকে। তারপরও আমরা কিছু পরীক্ষা করতে পারবো। আমরা ধরে নেই যে চিকিৎসক তাকে ইন্ডেভার, সেট্রা এবং প্যান্ডোরা দিয়েছিলেন, এগুলো সবই কিন্তু দুশ্চিন্তার সাথে সম্পর্কিত ওষুধ। এগুলো খেলে সাময়িকভাবে তিনি ভালো হবেন, কিন্তু ওষুধটি বন্ধ করলে আবার সমস্যা হয়ে যায়। অর্থাৎ তার যে কারণে তার সমস্যা হচ্ছে সেটি আমরা এখনো চিহ্নিত করতে পুরোপুরি পারছি না। দ্বিতীয়ত যে কিছু পরীক্ষা করে দেখতে পারেন, যেমন তার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, একটি অ্যানিমিয়া আছে কিনা, হিমোগ্লোবিন টেস্ট করবেন, বুকের একটি এক্সরে করবেন, থাইরয়েড টেস্ট করবেন যে থাইরয়েডের সমস্যা আছে কিনা, বিশেষ করে টিএইচএস এবং FT4 এই পরীক্ষাগুলো করবেন। এবং আমরা বলবো কি যে এগুলো করার পর অনেক সময় একটা ইকোকার্ডিওগ্রাফি করি, হার্টের কোনো সমস্যা থাকলে ইসিজি করতে বলি। এগুলো করার পর দেখবেন যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে মনে করবেন যে সেটি তার
দুশ্চিন্তা বা অ্যাংজাইটি থেকে হয়েছে, তার জন্য আমরা যে ওষুধগুলো খাচ্ছেন এই ধরনের ওষুধ দিয়ে থাকি। কিন্তু মনে রাখবেন শুধু ওষুধ দিয়ে কিন্তু এই রোগটি পুরোপুরি ভালো করা যায় না। যতদিন আপনার ওষুধ খাবেন ততদিন ভালো থাকবে। কিন্তু এটি কোনো বড় রোগ থাকবে না যদি পরীক্ষার রিপোর্টগুলো ভালো থাকে। সেটির জন্য তাকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, একটু মেডিটেশন করতে হয়, এক্সারসাইজ করতে হয়, সুষম খাদ্য, এবং তার হাসব্যান্ড যদি তার সঙ্গে থাকতো তাহলে কিন্তু তার যে দুশ্চিন্তাগুলো সেটি কিন্তু অনেকটাই কমে যায় এবং সেক্ষেত্রে রোগ ভালো করতে সুবিধা হয়। যেহেতু সেটিও সম্ভব হচ্ছে না, আমরা বলবো ওষুধটি খেতে থাকুন এবং সেই পরীক্ষাগুলো করে প্রয়োজনে আমাদের মেসেঞ্জারে আবার যোগাযোগ করতে পারেন। এস এম মোস্তফা জানান, ধন্যবাদ আপনাকে। ডাক্তার শামীম আব্বাসী একজন দর্শক কমেন্টে লিখেছেন তার বয়স ৩০-৩৯ সপ্তাহের প্রথম প্রেগন্যান্সি, এবং তিনি যেটি লিখেছেন যে তার সম্ভাব্য ডেলিভারি ডেট ছিল 10 নভেম্বর, এই অক্টোবরের 22 তারিখ রিপোর্টে এসেছে 18 নভেম্বর। এখন তিনি রিপোর্টের বেশ কিছু অংশ তিনি শেয়ার করতে চেয়েছেন কমেন্টে। সেখানে লিখেছেন হিমোগ্লোবিন 10.7, প্ল্যাটলেট লিখেছেন 2,12,000, ব্লিডিং টাইম 2 মিনিট 15 সেকেন্ড, এগুলো ক্লটিং টাইম 5 মিনিট 30 সেকেন্ড, এমন বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন। আর তিনি লিখেছেন ইউরিনের জন্য অ্যান্টিবায়োটিক 10 দিন খেয়েছে, ইনফেকশনের জন্য ধারণা করছি। 1 সপ্তাহ পর ভর্তি হতে বলেছেন, এখনও ন্যাচারাল ডেলিভারি কোনো লক্ষণ নেই, পেইন না ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন কিনা, নর্মাল ডেলিভারি সম্ভব কিনা, বাচ্চার মুভমেন্ট এখনও ঠিক আছে বলে তিনি মনে করছেন, তার জন্য কি বলবেন আপনি? আচ্ছা, এখানে আসলে যারা এরকম শেষের দিকে থাকেন, যাদের ডেলিভারি সময়ের কাছে একটা সময় চলে আসে, আমরা কিন্তু বলি তাদেরকে যে আমার জন্য বেস্ট পন্থা হচ্ছে ডেলিভারি প্ল্যানটি করতে ফেলা। ডেলিভারি প্ল্যানটি যখন ওনারা করে ফেলেন ওনাদের পথ চলা কিন্তু সহজ হয়। এখন ওনার ডেলিভারি ডেটটি আসলে কিভাবে ফিক্সড হবে, যদি এমন হয় যে ওনার শেষ মাসের ডেটটি ওনার মনে থাকে বা মনে ছিল, তাহলে কিন্তু আপনার 9 মাস যোগ 7 দিন, এটাই হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যারা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং উইমেন। আর যাদের আসলে মেনস্ট্রুয়েশনের ডেট ঠিক নাই, মনে নাই, অথবা বলতে পারছেন না, অথবা ওরাল পিলের উপরে ছিলেন, হঠাৎ করে প্রেগন্যান্সি হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি যেটি উনি করেছেন, একদম সর্বপ্রথম যে আল্ট্রাসাউন্ডটা করেছেন সেখানে যে ডেটটি দেওয়া আছে সেই ডেটটিকে আসলে ধরতে হবে, এবং তারপর আল্ট্রাসাউন্ড এবং আমাদের হিসেবকার সম্ভাব্য ডেটের মধ্যে যদি 1 সপ্তাহ এদিক সেদিক হয় সেটাকে অ্যাকসেপ্টেবল। সেই ক্ষেত্রে যে দুটো ডেট উনি উল্লেখ করেছেন দুটোই কিন্তু 1 সপ্তাহের কাছাকাছি, সেই হিসেবে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওনাকে আসলে ডেলিভারি প্ল্যানটি করতে হবে। আর ডেলিভারি প্ল্যানের মধ্যে আমরা যেটিকে বলি যে ব্লাডের অবস্থা কি, ওনার কিন্তু 11 এর কম আছে, আমরা সাধারণত ডেলিভারির সময় প্ল্যান করে বলে দিই যে 11-র মধ্যে হিমোগ্লোবিন থাকলে ভালো। এক্ষেত্রে একটু ওনাকে সাবধান হতে হবে, একজন ডোনার রেডি রাখতে হবে, কোন ট্রান্সপোর্টে যাবেন, ইমার্জেন্সি লেবার পেন উঠলে সেটা ঠিক করবেন, কোথা থেকে টাকা পয়সা আসবে, রাতে আসলে অনেক সময় অ্যাম্বুলেন্স ডাকতে হয়, সেটা কে করবে, ওনার অ্যাটেন্ডেন্ট কে থাকবে, এবং ইমার্জেন্সি রক্ত যদি দিতে হয় 3-4 ব্যাগও অনেক সময় লাগে, তাদের ক্ষেত্রে আসলে সম্ভাব্য রক্তদাতা কে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা জানি না যে বাচ্চাটির কন্ডিশন কি হবে, বাই চান্স বাচ্চার শ্বাসকষ্ট করলো বা এনআইসিইউ সাপোর্ট লাগলো, সেই সময় আসলে বাচ্চাটিকে কি উনি যেখানে রাখতে চান সেই হাসপাতালে সাপোর্টটি আছে কিনা, এভাবে আসলে উনি যদি প্ল্যান করেন ওনার জন্য খুব সহজ হবে। আর নর্মাল ডেলিভারি অ্যালাউ হবে কিনা এটা ডিপেন্ড করবে ওনার কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, ওনার জরায়ুর খুব কতটুকু ফেভারেবল, এবং ওনার পেলভিস, কোমরের যে হাড্ডিগুলো আছে সেটা আসলে বাচ্চা ডেলিভারির জন্য কতটুকু হেল্প করবে, সবকিছু মিলেই আসলে প্ল্যানটিকে ফাইনাল করতে হবে। অর্থাৎ একটা সার্বিক পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি এখন তার জন্য বেশি জরুরি, এবং সেই ব্যাপারে তিনি একটি সুনির্দিষ্ট পরামর্শ পেলেন আপনার কাছ থেকে। ডাক্তার শামীম আব্বাসী, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক, নাম বলুন, প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে রায়হান আহমদ বলছিলাম। আমার মেয়ে রায়সা জান্নাত, ওনার বয়স 5 বছর 2 মাস। আচ্ছা, বলুন সমস্যা বলুন। সমস্যাটা হচ্ছে আমার মেয়ে হাঁটার সময় পায়ের পিছন বা মোড়াটা একটু উঁচু করে সামনের দিকে হেলে হাঁটে, আর এই জন্য আমি ওই শ্যামলী শিশু হাসপাতালে ঢাকায় নিয়ে গেছিলাম। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এখন জুনিয়রিক্যাল বডি এবং ডেফরোল 2টা সিরাপ খাইতে বলছে আর কি, এটা নিয়মিত খাওয়াচ্ছি, কিন্তু এটা উপশম এখনো পাই নাই। ও কি অন্য কোনো কিছু সাহায্য ছাড়া নিজে নিজেই হাঁটতে পারে, মানে লাঠি বা কিছু ধরতে হয় না? চলাফেরা স্বাভাবিক। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কিছু জানার থাকলে। না, আসলে সেটা হচ্ছে কি ও ছোটবেলা থেকে কেমন এভাবে হাঁটতো না, ইদানিং গত আচ্ছা, এই ক্ষেত্রে আসলে ওনারা যে এক্সরে করে নিশ্চয়ই কিছু পেয়েছেন, আমরা বলবো আরেকটা যদি আপনি এক্সরে করতে পারেন তাহলে আমরা কিছু ইভ্যালুয়েশন করতে পারবো। সেই ক্ষেত্রে যদি আপনি ভিটামিন D3 লেভেল একটু দেখেন, অ্যালকালাইন ফসফেট, সিরাম, ক্যালসিয়াম,
এইগুলো যদি একটু করেন তাহলে কিন্তু আমরা মোটামুটি ডি এবং ক্যালসিয়ামের স্ট্যাটাসটা বুঝবো। কিন্তু আমার মনে হচ্ছে আপনি যেহেতু ইদানিং করছেন, বাচ্চাদের অনেকে কিন্তু অভ্যাস বশত বা দেখা যায় খেয়ালের বসে এরকম ভাবে হাঁটে এবং একসময় হাঁটতে হাঁটতে তার একটা অভ্যস্ততা এসে যায়। সেক্ষেত্রে তাকে কিন্তু একটু বোঝাতে হবে যে না, এভাবে হাঁটতে কোনো পেইন যদি না করে। অনেক ক্ষেত্রে হয় কি এই বয়সে গ্রোয়িং পেইন থাকে, সেজন্য ব্যথা করে বলে শারীরিক এটা হচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা দেখা যায় ওষুধ বা এক্সরে বা এইসবের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ভালো কাজ। আপনি যদি একজন নিকটবর্তী কোথাও একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, উনি কিছু এক্সারসাইজ বা ব্যায়াম শিখিয়ে দিবেন, সেগুলো করলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। যদি অনেক সময় দেখা যায় কিছু স্পেশাল শু পাওয়া যায়, সেগুলো দিলেও কিন্তু উপকার হয়। সেগুলো যদি একটু ব্যবহার করেন ভালো হবে। যদি তার কোনো ব্যথা থাকে তাহলে এই বয়সে কিন্তু আপনি সিরাপ ইনফ্লাম 1 চামচ করে দুবার 5 থেকে 7 দিন দিতে পারেন। সেই সাথে এখন এই সিরাপ ফেমোটেক পাওয়া যাচ্ছে, সেটা 1.5 চামচ করে দুবার যদি দেন, ভরা পেটে কিন্তু ওটা খেতে হবে। একটু গরম সেক দিন জায়গাটাতে। আর ডেফটল যে ওষুধটা দিচ্ছে খুব ভালো, তার সাথে যদি আপনি ক্যালবো জেআর এটা একটা করে দুবার খাওয়ান। আর আমি বলবো যে নিকটবর্তী ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যদি একটু দেখান, আমি বলবো পুরোপুরি ইভালুয়েশন করে একটা সুন্দর আপনাকে চিকিৎসা দিবে। তার আগ পর্যন্ত ওষুধগুলো একটু চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার এস এম মুস্তফা জামান, কামরুন নাহার নামে একজনের জন্য অন্য একজন কমেন্ট করেছেন, বনফুল চুমকি নামে একজন জানতে চেয়েছেন। কামরুন নাহারের বয়স 65, দীর্ঘদিন ধরে পায়ে পানি আসছে, ডাক্তার দেখানোর পর টেস্ট করেও কোনো সমস্যা পাওয়া যায়নি। বর্তমানে ডিজাইড ওষুধটি খাচ্ছেন, এটি খেয়েও পুরোপুরি ঠিক হচ্ছে না। কি করতে পারেন? ওষুধটি বেশি দিন খেলে কোনো সমস্যা হবে কিনা তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে অনেক মহিলাদের আসলে পায়ে পানি থাকে এবং কখনো কখনো আমরা পায়ে পানি আসার কারণ উদ্ঘাটন করতে পারি, কখনো কখনো এই কারণটি পুরোপুরি জানা যায় না, তখন আমরা বলি ইডিওপ্যাথিক অথবা অনেক সময় ফ্লুইড রিটেনশন সিনড্রোম বলে থাকি। তবে মনে রাখতে হবে কিছু সহজ কারণ আছে, যেমন তিনি কোনো বাত ব্যথার ওষুধ খাচ্ছেন কিনা যেগুলোর কারণে পায়ে পানি আসতে পারে, ব্যথানাশক ওষুধের কারণে। অনেক সময় দেখা যায় অন্য কোনো শ্বাসকষ্ট কাশির জন্য হয়তো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, তার জন্য পায়ে পানি আসতে পারে। এইভাবে কিছু ওষুধের কারণে পায়ে পানি আসতে পারে। আবার কিছু কারণ আছে যেগুলো কারণে কিন্তু আমরা বলে থাকি প্যাথোলজিক্যাল, যেগুলো কারণগুলো খারাপ সেগুলো আমরা একটু পরীক্ষা করে দেখতে হবে। তার জন্য বলবো থাইরয়েড এই পরীক্ষাটি করবেন। থাইরয়েডের সমস্যার জন্য পায়ে পানি আসতে পারে। কিডনির জন্য পায়ে পানি আসতে সিরাম ক্রিয়েটিনিন এই পরীক্ষাটি করবেন। লিভারের 2-1টি পরীক্ষা করবেন। লিভারের জন্য আসতে পারে, প্রোটিনের অভাবে আসতে পারে, অ্যানিমিয়া রক্ত স্বল্পতার জন্য হতে পারে এবং অনেক সময় হার্টের জন্য আমরা একটি বুকের এক্সরে, একটি ইকোকার্ডিওগ্রাফি, এই যে পরীক্ষাগুলো আমরা একটি সিরিজ অফ পরীক্ষা করি, দেখতে চাই যে তার কোনো খারাপ কোনো কারণ আছে কিনা। অনেক সময় যদি দেখি যে এগুলো সব কারণ ভালো থাকে, তাহলে আমরা বলি এটি কোনো এই পায়ের পানি কোনো খারাপ কিছু হবে না। সেক্ষেত্রে ডিজাইড বা প্রুসিড আমরা ওষুধটি সাময়িকভাবে দিয়ে থাকি। যদি তার পানি কমে যায় ভালো, তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি ছোটখাটো কারণগুলো যেমন অ্যানিমিয়া থাকে, আমরা বলি একটু ভালো সুষম খাদ্য খাবেন, আয়রন কন্টেনিং খাদ্য খাবেন, প্রোটিন কম থেকে ডিমের সাদা অংশ দিতে বলি, এগুলো খেলে আস্তে আস্তে ভালো হয়ে যায়। তবে আমি মনে করব যে যদি তার পরীক্ষায় ভালো খারাপ কোনো রিপোর্ট না থাকে, ভয়ের কোনো কারণ নেই। একটু হাঁটাহাঁটি করে অভ্যাস করুন, ওজন কমিয়ে ফেলুন, সুষম খাদ্য খান, আশা করি আস্তে আস্তে ওষুধ ছাড়াই ভালো হতে পারবে। ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ ডাক্তার এস এম মুস্তফা জামান, ধন্যবাদ ডাক্তার শামীন আব্বাস এবং ডাক্তার আবু সাইদ শিমুলকেও আমাদেরকে এইসব পরামর্শ এবং দর্শকদেরকে এই পরামর্শগুলি দিয়ে উপকৃত করার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, আপনারা সঙ্গে ছিলেন করোনা হেল্প ডেস্ক এবং নিশ্চয়ই আগামী দিনগুলোতে করোনা হেল্প ডেস্কের আয়োজনের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। এবং সবশেষে দর্শক মনে করে দিতে চাই, করোনা ভাইরাসের মহামারীর সময়ে ব্যক্তিগত সচেতনতাই পারে আপনাকে আমাকে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।